ভরা ক্লাসরুমে ছোঁয়ার গালে সজোরে তারা চিহ্ন পপ তারা চিহ্ন মারে সাদি। স্তব্ধ হয়ে যায় পুরো ক্লাসরুম। ছোঁয়া তাল সামলাতে না পেরে বেঞ্চের ওপরে পড়ে যায়। ঠোঁট খানিকটা কেটে যায়, কপালে আঘাত পায়। আহহ শব্দ করে ওঠে ছোঁয়া। মাথা ঘুরছে তার, চারদিক অন্ধকার দেখছে। সেভাবেই চোখ বন্ধ করে খানিকক্ষণ পড়ে থাকে ছোঁয়া। ওঠার শক্তি তার নেই মধ্যে। পুরো ক্লাসরুমে সিলিং ফ্যানের খটখট আওয়াজ ব্যতীত আর কোনো শব্দ নেই। ছোঁয়ার পাশে বসে থাকা তিথি ছোঁয়াকে তুলে বেঞ্চে বসায়। ঠোঁট আর কপাল থেকে বেয়ে রতারা চিহ্ন তো পড়ছে। দু চোখ বেয়ে পানি পড়ছে অনবরত। কিছুতেই কান্না আটকাতে পারছে না। সাদি ছোঁয়ার ইংলিশ বইটা ছুঁয়ে ক্লাসের বাইরে ফেলে দেয়। বেঞ্চে সজোরে আঘাত করে চিৎকার করে বলে ওঠে, এসব কি? সাহস হয় কি করে এসব লেখার? বয়স কত তোমার? স্যারকে প্রেমপত্র লেখা হচ্ছে? এসব শিক্ষা পেয়েছ পরিবার থেকে? স্টুপিড! ছোঁয়া কেঁপে ওঠে, জড়সড় হয়ে বসে তিথির সাথে চিপকে। নিস্তব্ধ পরিবেশে সাদির চিৎকার ভীষণ ভয়ঙ্কর। তার চোখের সাদা অংশটুকুতে লাল আভা ফুটে উঠেছে। কপালের রগগুলো জেগে উঠেছে। অতিরিক্ত রাগে জোরে জোরে শ্বাস টানছে। পেছনে থেকে একটা মেয়ে বলে ওঠে, স্যারও সবাইকে বলে বেড়ায় আপনাকে নিয়ে নাকি হানিমুনে যাবে। পেছনের কয়েকজন হেসে ওঠে। সাদি তাকাতেই আবার থেমে যায়। আরেকজন বলে, এই মেয়ে প্রচণ্ড বাড়াবাড়ি করে স্যার। পুরো কলেজে রটিয়েছে সে আপনাকে ভালোবাসে। অন্য মেয়েদের সাথে ঝগড়া করে আপনাকে নিয়ে। বদমাইশ মেয়ে একটা। এই খবর সাদির অজানা নয়। সে জেনেছে, তবুও চুপ ছিল। তবে আজকে সমস্ত সীমা অতিক্রম করেছে। এমনটা আরও কিছু মেয়ে করে। তাদের সবাইকে শিক্ষা দিতে চায় সাদি ছোঁয়ার মাধ্যমে, যাতে দ্বিতীয়বার কেন স্টুডেন্ট টিচারকে প্রেমপত্র লেখার আগে দ্বিতীয়বার চিন্তা করে। লজ্জা লাগছে না তোমার? নির্লজ্জ মেয়ে! নিজের সাথে সাথে আমার মানসম্মান ডুবাচ্ছ। ভালোবাসার তুমি কি বুঝো? ঢাক ঢোল পিটিয়ে ভালোবাসা রটাচ্ছ। বাবা মা জানে সে খবর? ফের ধমকিয়ে বলে সাদি। ছোঁয়া মাথা নিচু করে কাঁদছে শুধু। তার কিছুই বলার নেই। সত্যিই সে অপরাধী। ভীষণ অপরাধ করেছে সে। ছোঁয়াকে চুপ থাকতে দেখে সাদি দাঁতে দাঁত চেপে প্রচণ্ড চিৎকার করে বলে, চুপ করে আছো কেন? জবাব দাও। কোনো জবাব নেই তোমার কাছে? বেরিয়ে যাও আমার ক্লাস থেকে। আমার ক্লাসে তোমার থাকার কোনো অধিকার নেই। আর হ্যাঁ, নেক্সট টাইম যেন আমার ক্লাসে তোমায় না দেখি। সাদির চিৎকারে ক্লাসের প্রতিটা স্টুডেন্ট জোরসড়ো হয়ে যায়। ছোঁয়া ভয়ে কাঁপতে থাকে। নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে তার। কান্নায় গলা আটকে আসছে। ছোঁয়াকে একইভাবে শটান হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে সাদির রাগ দ্বিগুণ বেড়ে যায়। সে ছোঁয়ার হাত ধরে টেনে দরজা অবধি এনে ধাক্কা দিয়ে বের করে দেয়। পড়তে পড়তে নিজেকে সামলে নেয় ছোঁয়া। পেছনে ঘুরে এক পলক তাকায় সাদির দিকে। নিষ্ঠুর মানুষ! ছোঁয়ার ব্যাগটাও ক্লাসের বাইরে ফেলে দেয় সাদি। কলম বই ছড়িয়ে ছিটিয়ে পড়ে। ছোঁয়া কাঁদতে কাঁদতে বই কুড়িয়ে নেয়। ব্যাগে পুরে ব্যাগটা কাঁধে চেপে আবারও এক পলক তাকায় ক্লাসের দিকে। সবাই তাকিয়ে আছে ছোঁয়ার দিকে। মুখ টিপে হাসছে অনেকেই। সাদি বই দেখছে। অন্য ক্লাসের স্টুডেন্টরাও এই খবর জেনে যায়। টিচাররাও জেনে যায়। এইটুকুনি সময়ে পুরো কলেজে ঘটনাটা ছড়িয়ে পড়ে। সবাই ছোঁয়াকে দেখে হাসতে থাকে। ছোঁয়া মাথা নিচু করে কলেজ থেকে বেরিয়ে আসে। সবার হাসির পাত্র হয়ে গেল ছোঁয়া। কলেজের বাইরে আসতেই আর আটকাতে পারে না নিজেকে। ঘাসের ওপর বসে চিৎকার করে কেঁদে ওঠে। প্রথম সিটে বসেছিল ছোঁয়া, তাই সাদি পড়ানোর জন্য ছোঁয়ার বইটাই নিয়েছিল। বই খুলে তাতে বড় বড় অক্ষরে লেখা দেখতে পায়, সাধু বেবি, আপনি এত কিউট কেন? দেখলেই ইচ্ছে করে টুক করে আপনার গালে চুমু খেয়ে ফেলি। আপনার হাতে আর বুকের লোমগুলো আমাকে চুম্বকের মতো টানে। আপনার বিলাই চোখ দুটো আমাকে প্রেমের সাগরে ভাসিয়ে নিয়ে যায়। নাকের ওপরের ছোট তিল উফফ, সেটার কথা কি বলবো। চাপ দাড়িতে আপনাকে আস্ত একটা মায়ারাজ মনে হয়। ইচ্ছে করে আপনার বুকে মাথা রেখে আপনার হৃৎস্পন্দন শুনি। আপনার হৃদয়স্পর্শী হতে চাই আমি। কেন আই ফিল মি ইতি। আপনার প্রেমে পাগল ছোঁয়া। চিঠির কথাগুলো পড়তেই সাদির মাথা গরম হয়ে যায়। এই মেয়ের সাহস কত বড়! সে একজন টিচারকে চিঠি লিখে। কলেজের এই দিকে মানুষ নেই। কাঠ বাগান বলে এটাকে। এখানে বিকেল হলে মানুষের শোরগোল বাড়ে। মানুষ না থাকায় ছোঁয়ার কান্না কেউ শুনতে পায় না। নিজের শরীরে নিজে আঘাত করতে থাকে ছোঁয়া। হাতে গলায় মাথায় খামচি দিতে থাকে। চুলগুলে টানতে থাকে। তার এই মুহূর্তে মতারা চিহ্নরে যেতে ইচ্ছে করছে। সেই সহ্য করতে পারছে না। আন্ডারস্কোর। কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলে গেছে ছোঁয়ার।
দুপুরের কড়া রোদের মধ্যে পায়ে হেঁটে বাড়ি ফিরে বিধ্বস্ত দেখাচ্ছে ছোঁয়াকে। কপালের রক্ত শুকিয়ে গেছে, ঠোঁটের পাশের রক্ত শুকিয়ে গেছে, ডান গালে 5 আঙুলের দাগ স্পষ্ট বোঝা যাচ্ছে। নাজমা বেগম টিভি দেখছিল। এভাবে বিধ্বস্ত ছোঁয়াকে বাড়ি ফিরতে দেখে তিনি ভড়কে যায়। রিমোট রেখে দাঁড়িয়ে যায়। ছোঁয়া মাথা নিচু করে ফেলেছে, চোখে মুখের পানি মুছে নিয়েছে খানিকক্ষণ আগেই। নাজমা ছোঁয়ার কাছে গিয়ে বলে, কি হয়েছে তোর? কপাল কাটল কি করে? চোখে মুখের এমন অবস্থা কেন তোর? কি হয়েছে? ছোঁয়া জবাব দেয় না, মাকে এড়িয়ে রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। নাজমা দরজা ধাক্কা দিতে দিতে ছোঁয়াকে ডাকতে থাকে, কিন্তু ছোঁয়া শুনে না। আলমারি খুলে সেখান থেকে সাদির ছবি বের করে। বেশ কয়েকটা ফটোফ্রেম বানিয়েছিল সে। সাদি কিছু চকলেট দিয়েছিল ছোঁয়াকে, সেই চকলেটগুলো এখনও খায়নি, দিয়েছিল গত ঈদে। সাদির একটা শার্ট চুরি করে এনেছিল, নিজের কাছে রাখবে বলে। সেই শার্টটাও বের করে খুব যত্নে একখানা ডায়েরি লিখেছিল সাদির নামে। সমস্ত অনুভূতি, ভালোবাসা মিশিয়ে লিখেছিল ডায়েরিখানা। সব কিছু এক জায়গায় করে দেশলাই দিয়ে জিনিস দিয়ে আগুন জ্বালিয়ে দেয় ছোঁয়া। পুড়তে থাকে ছোঁয়ার কিশোরী মনে জন্ম নেওয়া ভালোবাসা। ছাই হতে থাকে অতি প্রিয় জিনিসগুলো। জ্বলন্ত আগুন সবকিছুই পুড়িয়ে ফেলছে। সাদির ছবিটার সবটুকুই প্রায় পুড়ে গেছে, শুধু চোখ দুটো পুড়েনি। ওই অবধি আগুন এখনও পৌঁছায়নি। ছোঁয়া সেই চোখের দিকে তাকিয়ে থাকে। তার মায়ারাজার চোখ দুটো। এই ছবিটা আঁকড়ে বেঁচে আছে সে। প্রতিদিন ছবিটা দেখতে থাকত। ছবিতে কত শত চুমু খেয়েছে, বুকে জড়িয়ে ঘুমিয়েছে, আর আজকে চোখের সামনেই ছবিটা ছাই হয়ে যাচ্ছে। কলিজা কাঁপছে ছোঁয়ার। সাদির শার্টটা পুড়ে ছাই হয়ে গেছে, চকলেট বক্সে এখনও আগুন জ্বলছে। সাদির চোখে যখন আগুন পৌঁছায় ছোঁয়া চিৎকার করে ওঠে। 2 হাতে চেপে ধরে জ্বলন্ত আগুনে, গলা ফাটিয়ে চিৎকার করে কাঁদতে থাকে ছোঁয়া। নিজেকে কন্ট্রোল করতে পারছে না, কলিজা ফেটে যাচ্ছে তার। জীবন এত কঠিন কেন? ভালোবাসলে এত কষ্ট পেতে হয় কেন? ছোঁয়ার চিৎকারে নাজমা বেগমের কলিজ কেঁপে ওঠে। তিনি ছোঁয়ার রুমের দরজার সামনেই দাঁড়িয়েছিলেন। মেয়েটা তার ভীষণ নাজুক স্বভাবের, একটু বেশিই চঞ্চল। কিন্তু আজকে কি হলো তার আদরের বাচ্চার? এরকম তো আগে কখনো হয়নি। আগে তো এমন করেনি, আজকে কি হলো? তিনি কল করে তার স্বামী সেলিমকে। সেলিম অফিসের কাজে ব্যস্ত, ফোন ধরতে পারে না, তাই কল করে সাদিকে। সাদি তার বড় ভাসুরের ছেলে। একই বিল্ডিংয়ে ওপর নিচে থাকে তারা। সাদিকে অনেক করে রিকোয়েস্ট করার পরেও তাদের সাথে থাকে না। 5 তালায় সাদি থাকে আর 4 তালায় ছোঁয়ারা। সেলিমের কাজের সূত্রে বই বাচ্চা নিয়ে ঢাকাতে থাকে 3 বছর হল। আর কাকতালীয়ভাবে সাদির ছোঁয়ার কলেজেই চাকরি হয়ে যায়। সাদি কলেজ থেকে বের হয়ে কলেজের পাশের কফি শপে ঢুকে কফি খাচ্ছিল। একটু ফাঁক পেলেই সে এখানে কফি খেতে চলে আসে। এই শপের কফি দারুণ লাগে তার। সবেই কফির মগে ঠোঁট ছোঁয়াবে তখনই ফোন বেজে ওঠে। ফোনের স্ক্রিনে কাকিমা নামটা দেখে কপালে 3টে ভাঁজ পড়ে সাদির। বিরক্তির নিঃশ্বাস বেরিয়ে আসে। ছোঁয়া যে সব বলে দিয়েছে বুঝে যায় সে। এবার কাকিমাকে কিছু কড়া কথা শোনানোর প্রস্তুতি নেয় সাদি। চোখ মুখ শক্ত করে কল রিসিভ করে। কিছু বলার জন্য মুখ খুলবে তখনই ভেসে আসে নাজমার কান্নার শব্দ। আব্বা কোথায় তুমি? আমার ছোঁয়া কেমন করছে? তোমার চাচাকে ফোনে পাচ্ছি না। এক মুহূর্তের জন্য থমকে যায় সাদি। কি হয়েছে ছোঁয়ার জিজ্ঞেস করতে গিয়েও গলায় কথা আটকে যায়। ফোনটা কেটে ওয়ালেট থেকে 1000 টাকার নোট বের করে কফির মগের নিচে রেখে তাড়াহুড়ো করে বেরিয়ে যায় কফি শপ থেকে। ছোঁয়ার চিৎকার থেকে গেছে, স্থির হয়ে ফ্লোরে পড়ে গেছে সে। সাদি আসতেই নাজমা বেগমের কান্নার আওয়াজ বেড়ে যায়। রিল্যাক্স, কিচ্ছু হয়নি, আমি দেখছি, নাজমাকে সান্ত্বনা দিয়ে বলে সাদি। তারপর পকেট থেকে এক্সট্রা চাবি বের করে দরজার লক খুলে। নাজমা বেগম মেয়ের অবস্থা দেখে ডুকরে কেঁদে ওঠে। মেয়ের মাথাটা নিজের কোলে তুলে নেয়। 2 হাতে ফোসকা পড়ে গেছে, চোখের পানি শুকিয়ে গেছে, সাদা কলেজ ড্রেসে ছাই লেগে আছে, কোমর সমান লম্বা চুলগুলো এলোমেলো হয়ে আছে। সাদি মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে পড়ে। তার অর্ধেক পুড়ে যাওয়া চোখ দুটো দেখে চিনতে খুব বেশি সময় লাগেনি। চকলেট বক্স পুরোপুরি পুড়েনি, এটা দেখেও সে চিনতে পেরেছে। কয়েক বছর আগে দিয়েছিল ছোঁয়াকে, তখন তারা একসাথে থাকত। পাগলামির মাত্রা এতটা ছাড়িয়ে গেছে, এতটা আশা করেনি সাদি। এই মেয়েটা তার জন্য এত পাগল কবে হলো? কখনো তো তাকে বিরক্ত করেনি, শুধু আশেপাশের মানুষদের থেকেই শুনে এসেছে সাদি। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে সাদির। এই শহরে আর নয়।
নাজমা বেগম সাদির সাহায্যে ছোঁয়াকে বিছানায় তোলে। সাদি শুধু একটু হাতটা ধরেছিল। ছোঁয়ার হাতের দিকে এক পলক তাকিয়ে রুম থেকে বেরিয়ে যায় সাদি। ডাক্তারকে কল করে বেরিয়ে যায় এই বাড়ি থেকে। মাগরিবের আজানের সময় চোখ মিলে তাকায় ছোঁয়া। মাথার ওপরে সাদা দেয়ালটার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকে। অনুভব করতে পারে তার মাথায় কারে হাতের অস্তিত্ব। ঘাড় বাঁকিয়ে পাশে তাকাতেই দেখতে পায় বাবা মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে ছোঁয়ার। হাত উঁচু করে বাবার হাতটা ধরতে যেতেই বুঝতে পারে তার হাতে ব্যান্ডেজ করা। ছোঁয়াকে নড়তে দেখে সেলিম মুচকি হেসে মেয়ের কপালে চুমু খায়। ভালো লাগছে মামুনি, আমি এখনই এই শহর ছাড়তে চাই বাবা। এখানে থাকব না আমি। কারণ জানতে চায় না সেলিম। কারণ তিনি জানে 1000 বার জিজ্ঞেস করলেও তার মেয়ে কারণ বলবে না। মা 15 দিন পরে তো আমরা এমনিতেই যাব। আমি এখনই যাব বাবা, এই মুহূর্তে যাব। আর একটা ঘন্টাও এখানে থাকব না আমি। চিৎকার করে বলে ওঠে ছোঁয়া। চোখে পানি চলে এসেছে তার। সেলিম মেয়ের ব্যবহারে অবাক হয়। গলা উঁচু করে কথা বলার সাহস পায় না তার মেয়ে। আর আজকে বাবার সামনে চিৎকার করছে। ভয় করছে তার মেয়েকে দেখে। তবুও শান্ত গলায় বলে, ঠিক আছে, এখনই যাবে তুমি, আমি ব্যবস্থা করে দিচ্ছি। ছোঁয়া চোখ বন্ধ করে ফেলে। সেলিম চোখের পানি মুছিয়ে দেয়। নাজমা খাবার নিয়ে চলে আসে। সেলিম খাবারের প্লেট হাতে নিয়ে বলে ওঠে, খাবারটা শেষ করো, তারপর যাব আমরা। ছোঁয়া উঠে বসতে যায়, কিন্তু পারে না। নাজমা বেগম ধরে বসিয়ে দেয়। সেলিম খাইয়ে দিতে থাকে। আর তখনই ফোন করে সিফাতকে। সিফাতের আসতে বেশি সময় লাগে না। নিজেদের গাড়ি থাকাতে 2 ঘন্টার মধ্যেই পৌঁছে যায়। বাবা মায়ের থেকে বিদায় নিয়ে ছোঁয়া গাড়িতে বসে পড়ে। হাত দিয়ে কিছুই ধরতে পারছে না সে। সিফাতও ওনাদের থেকে বিদেয় নিয়ে রওনা হয়। ছোঁয়া ব্যস্ত রাস্তার দিকে তাকিয়ে আছে। হঠাৎ সিফাত গাড়ি থামিয়ে ফেলে। ছোঁয়া বিরক্ত হয়ে তাকায় সিফাতের দিকে। কি হলো জিজু, থামলে কেন? সিফাত গাড়ির কাচ নামিয়ে ভালো করে দেখে বলে, উইটা সাদি না? ছোঁয়া চমকে তাকায়। সত্যিই তো সাদি। ব্যাগ হাতে বাস স্ট্যান্ডে বসে আছে। বুক কেঁপে ওঠে ছোঁয়ার। এই লোকটার মুখোমুখি হবে না বলে প্রিয় শহর ছাড়ছে, তবুও লোকটাকে দেখতে হলো। বনু 2 মিনিট বসো, আমি জাস্ট যাব আর আসব। বলেই সিফাত চলে যায়। সাদির সামনে দাঁড়িয়ে বলে, তুই এখানে? সাদি সিফাতকে দেখে খুশি হলেও প্রকাশ করে না। ব্যাগ হাতে দাঁড়িয়ে যায়। বাড়ি ফিরছি। তোর গাড়ি কোথায়? বলতে বলতে গাড়ির দিকে চলে আসে। সিফাত সাদির পেছনে পেছনে আসে। আর প্রশ্ন করে লাভ হবে না। কারণ সাদি জবাব দেবে না। তাই চুপচাপ থাকে। সাদি গাড়ির পেছনের দরজা খুলে বসে পড়ে। ছোঁয়াকে সে খেয়াল করেনি। সাদি একমনে ফোন দেখে যাচ্ছে। পাশে উসখুস করতে থাকা ছোঁয়াকে সে এখন পর্যন্ত খেয়াল করেনি। এদিকে ছোঁয়া অস্বস্তিতে ভুগছে। সাদির মুখোমুখি হবে না বলে শহর ছাড়ছে। তবুও মুখোমুখি হতে হলো। বাই এনি চান্স তারা কি এক বাড়িতেই যাচ্ছে? ছোঁয়ার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে থাকে। গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। গায়ের ওড়নাটাও শত্রুতা করল। ফট করে কাঁধ থেকে পড়ে গেল। মাথা চুলকাচ্ছে, পিঠ চুলকাচ্ছে, মুখে চুল উড়ে এসে বিড়বিড় করছে। হাত অকেজো হলে যা হয় আর কি। হাত দিয়ে ওড়নাটাও ওঠাতে পারছে না। পিঠের চুলকামি বেড়েই চলেছে। নিজের ওপর বিরক্ত হয় ছোঁয়া। বিড়বিড় করে নিজেকে কয়েকটা গালি দেয়। কিন্তু গালিতে কি আর চুলকানি কমে? ছোঁয়ার নড়াচড়া দেখে সাদি বুঝতে পারে তার পাশে কেউ আছে। সে ফোন থেকে দৃষ্টি সরিয়ে গাড়ির ভেতরকার লাইট জ্বালিয়ে দেয়। ছোঁয়া চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে। সাদি অবাক হয়েছে বেশ, তবে প্রকাশ করল না। চোখ ফিরিয়ে নিয়ে দীর্ঘ শ্বাস ফেলে আবারও ফোন হাতে নেয়। তার চতুর মস্তিষ্ক এটুকু বুঝতে পেরেছে যে ছোঁয়া তার জন্য শহর ছেড়েছে। ছোঁয়া পিটপিট করে চোখ খুলে দেখে সাদি আবারও ফোনে মগ্ন হয়েছে। স্বস্তির নিঃশ্বাস ফেলে ছোঁয়া। বুকের ভেতর থেকে টিপটিপ শব্দ বেরিয়ে আসছে। ঢোক চিপতে গিয়ে মনে পড়ে তার গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। সে জোরে জোরে শ্বাস টানতে থাকে। সিফাত ঘাড় বাঁকিয়ে ছোঁয়ার দিকে এক পলক তাকানোর চেষ্টা করে বলে, আর ইউ ওকে বনু? পানি খাবো। পিঠ চুলকাচ্ছে, মাথা চুলকাচ্ছে, অস্বস্তি হচ্ছে, ভালো লাগছে না। কখনো পৌঁছাবো? ছোঁয়ার কণ্ঠ অস্বস্তি এবং বিরক্তিতে ভরপুর। সিফাত পানির বোতল নিয়ে সাদির কোলের মধ্যে ফেলে। ভ্রু কুচকে সাদি তাকায় সিফাতের দিকে। সিপি খুলে খাইয়ে দে একটু। হাত পুড়েছে ওর। সাদি বিরক্ত হয়। চোখ মুখ কুচকে ছোঁয়ার দিকে এগিয়ে বসে। ফোন রাখে পাশের সিটে। ছোঁয়ার হাত পা মৃদু কাঁপতে থাকে।
লোকটার গা থেকে করা পারফিউমের গন্ধ আসছে। না তাকিয়েও বুঝতে পারে লোকটা তার খুব কাছে। গলা কাঁপছে ছোঁয়ার। পানি খাবো না বলার শ্বাসটুকুও পাচ্ছে না। জীবনে প্রথমবার লোকটার ঘ্রাণ কাছ থেকে নিতে পারল। এতটা কাছাকাছি প্রথমবার আসল। লোকটা তো ছোঁয়ার কাছে আকাশের চাঁদ, যাকে সারাজীবন দূর থেকেই দেখে গেছে, সামনে থেকে কখনো তাকানোর সাহস হয়ে ওঠেনি। হঠাৎ ছোঁয়া অনুভব করো তার পরে যাওয়া ওড়নাটা আস্তে আস্তে তার শরীর থেকে চলে যাচ্ছে। চোখ দুটো বন্ধ করে ফেলে ছোঁয়া। হাত পায়ের কাঁপন বাড়তে থাকে। যখন তখন বেহুশ হয়ে যাবে ছোঁয়া। সাদি ছোঁয়ার গলায় পেঁচিয়ে দেয় ওড়নাটা। একটুও টাচ করেনি ছোঁয়ার শরীরে। শুধুমাত্র 2 আঙুল দিয়ে ঝুঁটি বাঁধা চুলগুলো তুলে চুলের নিচ দিয়ে ওড়না দিয়েছে, যাতে আবার না পড়ে যায়। ছোঁয়া এবার আস্তে আস্তে চোখ খুলে। সাদি সিপি খুলে ছোঁয়ার মুখের সামনে ধরে। ছোঁয়া মাথা উঁচু করে হা করে। সাদি একটু পানি ঢেলে দেয়। আশ্চর্য, একদম ছোঁয়ার মুখের মাপে পানি ঢেলেছে। একটুও কম না বেশিও না। 3-4 ঢোক খেয়ে ছোঁয়া আর হা করে না। এতে সাদি বুঝে যায় সে আর পানি খাবে না। তাই সিপি আটকে বোতল রেখে আবারও ফোন হাতে নেয়। সরে বসে না। ছোঁয়া একদম দরজার সাথে লেগে বসে থাকে। তার কাঁপন এখনও কমেনি। স্বাভাবিক হতে পারছে না সে। নিজের ওপর নিজেই বিরক্ত হয় ছোঁয়া। আশ্চর্য, এত কাঁপা কাঁপির কি আছে? কে উনি? ওনাকে দেখে কেন কাঁপব? ছোঁয়ার চোখ দুটো ঘুরে ফিরে পাশে তাকাতে চাচ্ছে। এত কাছ থেকে লোকটা দেখতে কেমন হবে? প্রশ্নটা মনের মধ্যে উকি দিয়ে ওঠে। বেসামাল মনটাকে শান্ত করতে ব্যস্ত ছোঁয়া। এই লোকটা মরীচিকা। তার প্রতি মায়া বাড়ালে দুঃখ, অপমান আর অবহেলা ছাড়া কিছুই পাওয়া যাবে না। চোখ বন্ধ করতেই থাপ্পড়ের কথা মনে পড়ে ছোঁয়ার। চোখ মুখ শক্ত করতে গিয়ে পারে না। কারণ ছোঁয়ার চোখ পড়ে সাদির হাতের দিকে। লোমে আবৃত শক্তপোক্ত পুরুষালী ফর্সা হাত। হাতের নখগুলো ধবধবে সাদা। লোকটার হাতে এত ঘন লোম। নিশ্চয় বুকের এরকম আকর্ষণীয় লোম আছে। নিজের ভাবনাতে নিজেই লজ্জা পায় ছোঁয়া। গালগুলো লালা হয়ে ওঠে। বুকটা অস্বাভাবিকভাবে কাঁপছে। হাত দিয়ে কপালের ঘাম মুছতে গিয়ে হাতে ব্যথা পায়। দাঁতে দাঁত চেপে সহ্য করতে গিয়েও পারে না। আহহ শব্দ করে ওঠে। সাদি পাশে তাকায়। ছোঁয়ার কাণ্ডে বিরক্ত হয়ে তার মুখ থেকে এতক্ষণে একটা বুলি বের হয়। ইডিয়েট! মধুপুর পৌঁছাতে পৌঁছাতে রাত 11টা বেজে যায়। জার্নিতে ছোঁয়ার ঘুম পায়। কিন্তু আশ্চর্য, আজকে ঘুম পায়নি। পাবে কি করে? পাশেই যে ঘুম উড়ানোর মেশিন বসে আছে। গাড়ি থামতেই সাদি নিজের ব্যাগ হাতে নেমে যায় এবং বাড়িতে ঢুকে যায়। খাওয়া শেষে বাড়ির সবাই টিভি দেখতে বসেছে। এটা প্রতিদিনকার স্বভাব। খাওয়া শেষে সবাই একসাথে একটুখানি আড্ডা দিবে, টিভি দেখবে, তারপর ঘুমাতে যাবে। সাদি সদর দরজা দিয়ে ভেতরে ঢুকতেই সবার চোখ পড়ে সাদির দিকে। সাবিনা খুশিতে কেঁদে ফেলে। দৌড়ে গিয়ে ছেলেকে জড়িয়ে ধরে। আব্বা, হঠাৎ চলে আসলি যে? সাদি মায়ের চোখের পানি মুছিয়ে দেয়। মমতা বেগম হাত পান খাওয়া লাল দাঁতগুলো বের করে একটু হেসে বলে, দাদাভাই কাছে আয়। কতদিন দেহি না তোরে। তিনি ঠিক মতো হাঁটাচলা করতে পারে না। না হলে নিজেই যেত। তুষার চৌধুরী ছেলের দিকে তাকিয়েই আছে। কথা বের হচ্ছে না মুখ থেকে। ছেলেটা বাড়ি থেকে যাওয়ার পরে একটা কল পর্যন্ত করেনি, কারো ফোন তোলেনি। পরি এক দৌড়ে সাদির কাছে যায়। সাদি কোলে তুলে নেয় পরীকে এবং নিজের রুমে চলে যায়। সকলেই হতাশ হয়। সিমি সকলের থমথমে মুখ দেখে বলে ওঠে, আমি ভাবছি ভাইয়াকে বিয়ে করিয়ে দাও। দুষ্টু মিষ্টি একটা বউ চলে আসলে সে ঠিক বদলে যাবে। সিমির কথায় হেসে ওঠে তুষার। এই না হলো আমার মা। একদম ঠিক বলেছিস। কাল থেকেই মেয়ে দেখা শুরু করে দিব। তখনই এক দৌড়ে ভেতরে ঢুকে পড়ে ছোঁয়া। দৌড়ে এসে সাবিনাকে জাপটে ধরে। বড় মা, আমি চলে এসেছি। সাবিনা ছোঁয়াকে ছাড়িয়ে ছোঁয়ার হাতে দুটো টেনে দেখতে থাকে। আহারে সুন্দর নরম তুলতুলে হাতটার কি অবস্থা। সিমি বোনের কাছে আসে। মুহূর্তেই বাড়ির পরিবেশ হাসিখুশি হয়ে যায়। ছোঁয়া মানেই অন্য রকম প্রশান্তি। সে তার কথায় সবাইকে হাসিয়ে ছেড়েছে। এটাই তার স্বভাব। সকলের সাথে গল্প করার পরে ছোঁয়া চলে যায় নিজের রুমের দিকে। তার একটা রুম বরাদ্দ করা আছে। সেই রুমেই চলে যায় সে। রুমে ঢুকে পা দিয়ে দরজা বন্ধ করে পেছনে ফিরতেই ছোঁয়া চিৎকার করে ওঠে। কারণ সাদি টাওয়াল পরে ওয়াশরুম থেকে বের হয়েছে মাত্র। শরীরে বিন্দু বিন্দু পানি জমে আছে। গাড়িতেই ভাবছিল বুকের লোমের কথা। আর এখনই তা দেখে ফেলল। ছোঁয়া চোখ মুখ খিচে দাঁড়িয়ে আছে। রুম থেকে বের হওয়ার কথা ভুলে গেছে সে।